আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। একটি দেশের কূটনীতিবিদরা অন্য একটি দেশে নানা রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এই যেমন তাদের ব্যাগ কেউ তল্লাশি করবে না। তারা যদি ফৌজদারি অপরাধ করেও ফেলে তারপরেও তাদেরকে গ্রেফতার করা হয় না। গুরুতর অনিয়ম করলে তাদেরকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করে সেই দেশ থেকে বের করে দেয়া হয়। কিন্তু এখন আমরা যুক্তরাষ্ট্রে দেখছি যে ইরানের যারা কূটনীতিবিদ রয়েছেন তাদের জন্য একটা ভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কি সেটি? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নিষেধাজ্ঞা দিয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্রে কর্মরত ইরানের কূটনীতিবিদ এবং যুক্তরাষ্ট্রে সফররত ইরানের কূটনীতিবিদরা সে দেশের বড় বড় পাইকারি যেসব দোকানগুলো রয়েছে সেখান থেকে যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া কোনো রকম বিলাসী পণ্য ক্রয় করতে পারবে না। অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্রের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি ইরান সরকারের সাথে, মানে ইসলামী বিপ্লবের পর গঠিত যে সরকার এখন ইরানে রয়েছে, তার সঙ্গে সে দেশের মানুষের একটা দূরত্ব তৈরি করার জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ নিষেধাজ্ঞা যে বার্তা দিয়ে জানানো হয়েছে সেখানে যুক্তরাষ্ট্র বলেছে যে ইরানের হতদরিদ্র এবং জ্বালানি পানির অভাবে থাকা সাধারণ মানুষের কষ্টের প্রতি তারা সংহতি জানিয়ে এই যে ডিপ্লোমেটদের এত বিলাসী পণ্য কেনাকাটার যে বিষয়টি আছে সেটিকে তারা ঠেকাতে চায়। তাহলে এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস নামে যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে সে চুক্তির আওতায় ডিপ্লোমেটরা কি ধরনের সুবিধা পায় এবং ইরানের যারা ডিপ্লোমেট যুক্তরাষ্ট্রে কর্মরত রয়েছেন তারা কি কি জিনিস ক্রয় করতে পারবেন না, যুক্তরাষ্ট্র এই বিষয়ে আরো কি বলছে, চলুন এসব বিস্তারিত আলোচনা করি। আপনাদের সঙ্গে আছে আমি আরওয়ার সাদি। শুরুতেই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের কথা বলি। এটি একটা আন্তর্জাতিক চুক্তি। 1961 সালে এই চুক্তি হয়েছিল। 1964 সাল থেকে এই চুক্তি কার্যকর করা হয়েছে। এই চুক্তির আওতায় ডিপ্লোম্যাট বা কূটনীতিবিদরা কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, ইমিউনিটি পাবেন, তাদের সঙ্গে কেমন আচার আচরণ করা হবে সেসব বিষয়গুলোকে নির্ধারণ করা হয়েছে। কূটনীতিবিদ, দূতাবাস তারা নানা রকম সুযোগ সুবিধা পায়। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরুন লন্ডনে যে মার্কিন দূতাবাস রয়েছে সেই দূতাবাসে চাইলেই লন্ডনের পুলিশ প্রবেশ করতে পারবে না। ধরুন লন্ডনের পুলিশ জানলো যে একজন অপরাধী যুক্তরাষ্ট্রের দূতাবাসে আছে, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র অনুমতি না দিলে লন্ডনের পুলিশ সেই দূতাবাসে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সেই দূতাবাসের ভেতরে লন্ডনের কোনো আইন কার্যকর হচ্ছে না, যদিও দূতাবাসটি অবস্থান করছে যুক্তরাজ্যে। আবার যারা কূটনীতিবিদ রয়েছেন তারা কেনাকাটা, টাকা পয়সা লেনদেন এসব বিষয়ে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাদের সঙ্গে যে ব্যাগ বা পার্সেল থাকে সে পার্সেল কেউ চেক করে না, খুলেও দেখে না। ফলে অনেক বড় বড় পার্সেলে তারা কি পাঠাচ্ছে সেগুলো কেউ খুলে দেখে না। এবং স্নায়ুযুদ্ধের সময় এ ধরনের অভিযোগ উঠেছিল যে এই ডিপ্লোম্যাটিক পার্সেলের নামে অস্ত্র পাচার করা হচ্ছে বা গুপ্তচর বৃত্তি জিনিসপত্র পাচার করা হচ্ছে, এই ধরনের অভিযোগও তখন শোনা যেত। তো এই যখন পরিস্থিতি ডিপ্লোম্যাটদের জন্য রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, তখন যুক্তরাষ্ট্রে ইরানের কূটনীতিবিদদের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি ইস্যু করলো যে যুক্তরাষ্ট্রের পারমিশন ছাড়া তারা কোনো রকম বিলাসী পণ্য বড় বড় দোকানগুলো থেকে কিনতে পারবে না। তাহলে কখন পারমিশন নিতে হবে? পারমিশন নিতে হবে যদি $1000 বেশি বিলাসী পণ্য তারা ক্রয় করে, কিংবা $60,000 বেশি দামের গাড়ি যদি তারা ক্রয় করে। $1000 সুপ্রিয় দর্শক বাংলাদেশের টাকায় 1,20,000 টাকা মাত্র। যুক্তরাষ্ট্র যে বিলাসী পণ্যের তালিকা দিয়েছে তার মধ্যে রয়েছে ঘড়ি, চামড়ার পোশাক, ফ্যাশন সামগ্রী, সিল্কের পোশাক এবং এই সম্পর্কিত আনুষঙ্গিক যেসব দ্রব্য রয়েছে, জুতো, পশম বা কৃত্রিম পশমজাত দ্রব্য, হ্যান্ডব্যাগ, মানি ব্যাগ, ফাউন্টেন পেন, প্রসাধনী, সুগন্ধি, টয়লেট ওয়াটার, শিল্পকর্ম, প্রাচীন সামগ্রী, কার্পেট, গালিচা, ট্যাপেস্ট্রি, মুক্তা, রত্নপাথর, অর্ধমূল্যবান পাথর এবং সেগুলো দিয়ে তৈরি করা গয়না, মূল্যবান ধাতু, ইলেকট্রনিক্স, গৃহস্থালী যন্ত্রপাতি, খেলাধুলা সামগ্রী, বাদ্যযন্ত্র, সিগারেট, সিগার, ওয়াইন, মদ এবং বিয়ার। অথচ ডিপ্লোম্যাটিক ইমিউনিটির আওতায় আমরা জানি যে একজন কূটনীতিবিদ শুল্ক ছাড়াই, মানে ট্যাক্স ফ্রি গাড়ি ক্রয় করতে পারেন।
ধরুন ঢাকার একটা শোরুম থেকে আপনি একটা গাড়ি ক্রয় করতে গেলেন 30 লাখ টাকায়, এবং সেই গাড়ির উপরে 50% ট্যাক্স আরোপ করা আছে। তাহলে সেই 50% ট্যাক্স বাদ দিয়ে আপনি গাড়িটি 15 লাখ টাকায় ক্রয় করতে পারবেন। সুতরাং একজন ডিপ্লোম্যাট যখন ট্যাক্স ফ্রি কোনো কিছু ক্রয় করেন, তখন তিনি অল্প টাকায় অনেক কিছু ক্রয় করতে পারেন। এখন যুক্তরাষ্ট্র বলছে যে ইরানের যারা কূটনীতিবিদ যুক্তরাষ্ট্রে কর্মরত বা সফরে যান, তারা এইসব বড় বড় শপিং মলগুলো থেকে অনেক বেশি পরিমাণে বিলাসী পণ্যগুলো ক্রয় করেন এবং সেগুলো তারা পরে ইরানে তাদের দেশে পাঠিয়ে দেন। এখন যুক্তরাষ্ট্র বলছে যে ইরানের যেসব মানুষ, এই যে আগেই বলেছি, আহ, পানির অভাবে রয়েছে, বিদ্যুতের অভাবে রয়েছে, দারিদ্রতার মধ্যে রয়েছে, তাদের অবকাঠামো ভেঙে গেছে। এই পরিস্থিতিতে কূটনীতিবিদদেরকে যুক্তরাষ্ট্র বিলাসী জীবনযাপন করতে দিতে চায় না, এটি তাদের বিবৃতি থেকে বোঝা যাচ্ছে। এবং এই বিষয়টিকে তারা বলছে যে তারা ইরানের সাধারণ মানুষের পক্ষে রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে সংহতি জানাচ্ছে। কিন্তু অনেক বিশ্লেষক বলছেন যে এতে করে এই ইরানের সাধারণ মানুষের চোখে ডিপ্লোমেটদেরকে, অর্থাৎ ইরানের সরকারকে হেয় করা হচ্ছে বলে অনেকে বিশ্লেষণ করছেন এবং বলছেন এতে করে ইরান সরকারের সঙ্গে সে দেশের সাধারণ মানুষের একটা দূরত্ব তৈরি করার এটি চেষ্টা হিসেবে বিশ্লেষকরা অভিহিত করেছেন। এখন তাহলে এটি শুধুমাত্রই ইরানের ডিপ্লোমেটদের জন্য যারা সেখানে কাজ করছেন এবং যারা সেখানে সফরে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তর অনুষ্ঠিত, ইরানের অনেক ডিপ্লোমেট এখন সেখানে যাবেন, পুরো বিশ্ব থেকে এই ডিপ্লোমেটরা সেখানে যাবেন এবং বাকি সব দেশের ডিপ্লোমেটরা ধুমিয়ে কেনাকাটা করতে পারবেন। কিন্তু ইরানের ডিপ্লোমেটরা এই যে নির্দিষ্ট সীমার বাইরে কেনাকাটা করতে গেলেই যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করতে হবে, সেখানে তাকে জানাতে হবে যে তিনি এত টাকার জিনিস কিনতে চান, সেই ডকুমেন্টগুলো যুক্তরাষ্ট্র সরকারের কাছে থাকবে এবং এত সব ঝামেলা করে ইরানের কূটনীতিবিদরা সেখানে সেসব জিনিসপত্র কিনতে যাবেন কিনা সেটি একটা প্রশ্ন। তাহলে ভিয়েনা কনভেনশন থাকার পরেও এই যে যুক্তরাষ্ট্র এখন ইরানের কূটনীতিবিদদের জন্য এই যে নিষেধাজ্ঞা আরোপ করলো, এটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।